শুভ সন্ধ্যা সবাইকে। আজকে অনেকদিন পর আমরা ক্লাসে ফিরছি। আজকের যে এক্সপেরিমেন্টটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি এক্সপেরিমেন্ট 5, ডাইং অফ সিল্ক ফেব্রিক উইথ অ্যাসিড ডাই। আশা করি থিওরি পড়েছো কিনা জানি না, বাট আজকে এই এক্সপেরিমেন্টটি আমরা দেখব। তো এখানে দুটো বিষয় জড়িত রয়েছে, সেটি প্রথমটি হচ্ছে সিল্ক ফেব্রিক এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাসিড ডাই। তো আশা করি সিল্ক ফেব্রিক সম্পর্কে আমরা জানি, তাই না? সিল্ক কি ধরনের ফেব্রিক? সিল্ক কি ধরনের ফেব্রিক এবং অ্যাসিড ডাই কি ধরনের ডাই আমরা কি জানি? দেবশিস, ন্যাচারাল ফেব্রিক। আরে ন্যাচারাল তো বটেই, তারপরে কি? তারপরে কি? আচ্ছা, সিল্ক ফেব্রিক হচ্ছে ন্যাচারাল ফেব্রিক, সেটা সত্য, এবং একই সাথে প্রোটিন ফেব্রিক। ওকে, ও সরি স্যার, ঠিক আছে স্যার। প্রোটিন ফেব্রিক এবং অ্যাসিড ডাইস একটা অ্যানায়নিক ডাইস, মানে হচ্ছে এটা নেগেটিভ চার্জ সৃষ্টি করে পানিতে। ওকে, তো এই সাউন্ড গুলো একটু অফ করো ভাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্যার আপনি সবাইকে আনমিউট করে দিন। আমি তো মিউট করে দেন সবাইকে স্যার, একটু আনমিউট মিউট করে করে দেন। দিয়েছি। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিল্ক ফেব্রিকের সাথে এই ডাইসের বন্ড ঘটাবো বা ডাইং করব। তো ডাইং করার আগে অল্প করে আমাদের একটু মেকানিজমটা জেনে নেওয়া দরকার। আমরা জানি সিল্ক বা প্রোটিন ফাইবার এমন একটি ফাইবার যেটা মনে করে এটা সিল্ক, এর সাথে NH2 থাকছে, অ্যামাইড। তো এখানে যখন পিএইচটা সাধারণত অ্যাসিডিক থাকে 2 থেকে বা 1 থেকে 5 বা 6, তো সেই ক্ষেত্রে সাধারণত বা 7 পর্যন্ত, সেই ক্ষেত্রে সাধারণত এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়। ওকে, আবার পিএইচ 7 এক্সিট করে গেলে সেখানে আবার নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। তো সেটা আমাদের কথা নয়, কথা হচ্ছে যে যখন এখানে পিএইচটা আমরা সাধারণত অ্যাসিড ডাই ডাইং করা হয়ে থাকে 3 থেকে 5 এর ভিতরে। তো এক একজন এক এক 4, 4.5 এরকম ডাইং করে, তখন এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়। আর অলরেডি আমাদের ডাইটা কি? নেগেটিভ ডাই। অ্যাসিড ডাইটা হলো নেগেটিভ ডাই। তাহলে নেগেটিভ এবং পজিটিভ মিলে এখানে কি তৈরি করছে? বন্ড তৈরি করছে। তো এই বন্ডটা আমরা কি নামে জানি? এটা সল্ট লিঙ্কেজ নামে পরিচিত অথবা আয়নিক বন্ধন নামে পরিচিত। ওকে, তাহলে পিএইচ কমানোর ফলে আমাদের এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে এবং ডাইসটা নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ ডাই পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ড গঠন করছে সেটাই হচ্ছে সল্ট লিঙ্কেজ বা আয়নিক বন্ধন, যেটা সিল্ক এবং অ্যাসিড ডাইসের ভিতরে ঘটে থাকে। ক্লিয়ার? ওকে, এখন তাহলে অ্যাসিড ডাইস ইজ এ ডাইস সল্ট অফ সালফিউরিক কার্বক্সিলিক অর ফেনাইল অর্গানিক অ্যাসিড। অ্যাসিড ডাইস আর মেড ফ্রম ডাইং উল, সিল্ক এন্ড নাইলন। সাধারণত প্রোটিন ফাইবার গুলো ডাইং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডাইং ইজ ক্যারিড আউট ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামে কেন? ঠিক এই যে এই কারণে। And these dyes are intended for tube dyeing, yarn dyeing, fabric dyeing, etc. ওকে, তাহলে মোটামুটি আমরা থিওরিটা বুঝেছি যে সিল্কের প্রোটিনের সাথে পজিটিভ করে নেগেটিভ ডাইয়ের সাথে পজিটিভ নেগেটিভ বন্ড করব। উদ্দেশ্য কি? acid dyeing process. To know about the acid dyeing process, to know different chemicals and auxiliaries, to know different parameters in dyeing silk fabric with acid dyes. To know about acid dyes সম্পর্কে জানা, to different chemicals কি কি লাগছে সেগুলো সম্পর্কে জানা। চলো জেনে নেওয়া যাক। টিউব টিউব ডাইংটা স্যার, ফেব্রিক কি টিউবের মতো করে আকারে রাখা হয়, এটা ডাইং নাকি স্যার? না না না, তোমরা যে ফ্যাক্টরিতে ডাইং করো সেটা হচ্ছে টিউবুলার ফর্মে নিটিং মেশিন থেকে স্যাম্পলটা নেমে আসে। তো সেটাকে যখন জি ওপেন স্যার। করে ডাইং করো, ওপেন ডাইং, যেটাকে টিউব আকারে থাকে ডাইং করলে টিউব ডাইং। ওকে, ও, আচ্ছা। তো স্যার নিটিং থেকে যে ফেব্রিক গুলো আসে সেগুলো তো স্যার টিউব আকারে রোল করে আসে, তাহলে হুম, ফেব্রিক ডাইং কোনটা হচ্ছে তাহলে? দুটোই ফেব্রিক ডাইং, এটা হচ্ছে ফর্মে, টিউব ফর্মে ডাইং। ও ঠিক আছে? আচ্ছা। ওকে, হ্যাঁ। এবার অ্যাপারেটরসে চলে আসি। কি কি অ্যাপারেটরস লাগবে? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্যাম্পল মেশিন, ডাইং পোর্ট ইত্যাদি যা লাগে। কি কি লাগবে কেমিক্যাল গুলি সেগুলো একটু দেখি ডাইং এর জন্য।
অ্যাসিড ডাইস তো লাগবেই। তো বিভিন্ন প্রকার অ্যাসিড ডাইস আছে, বিভিন্ন কোম্পানির অ্যাসিড ডাইস আছে। তো ধরে নিলাম যে কোনো প্রকার একটা নিতে হবে আমাদেরকে। তো সেই ডাইসের আবার স্পেসিফিক কিছু ফিচার আছে। তো আমরা ধরে নিলাম কমন অ্যাসিড ডাইসের কথা। 3%, 2%, 1% যেটা ইচ্ছা সেটাই নিতে পারি আমরা, কোনো সমস্যা নাই। অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক, এখানে একটু ব্র্যাকেটে, এটা দুই ভাবে হয়, একটা হচ্ছে অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক, আর একটা হয় অন দ্য ওয়েট অফ দ্য বাথ। ঠিক আছে, তবে অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিকটাই বেশি চলে। অ্যাসিটিক অ্যাসিড 2 মিলি পার লিটার, হ্যাঁ নেওয়া যাবে, অ্যাডজাস্ট পিএইচ। এটা না নিয়ে তুমি যদি চাও যে পিএইচটা দেখে দেখে এক ফোঁটা করে দিবা, সেটাও হতে পারে। অর্থাৎ পিএইচটা ঠিক থাকলেই হলো, কারণ অ্যাসিটিক অ্যাসিডের কাজটাই হচ্ছে পিএইচটাকে অ্যাডজাস্ট করা। ওকে, নাও সিকুয়েস্টারিং এজেন্ট, সেটা 1 মিলি অথবা গ্রাম যেটাই হোক না কেন, সিকুয়েস্টারিং এজেন্ট নিব। সিকুয়েস্টারিং এজেন্টের কাজ হচ্ছে আমার পানির যে হার্ড ওয়াটারটা রয়েছে সেটাকে খর পানিকে মৃদু পানিতে তৈরি করা, বা সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলি হয় সেগুলোকে দূর করা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্টের কাজটা কি, যে সুইলিং করা। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম, সুইলিং মানে ফুলে ফেপে উঠবে পানি শোষণ করে, ঠিক যেরকম দুধে পাউরুটি ফুলে ফেপে ওঠে। লেভেলিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট গেল। লেভেলিং এজেন্ট, লেভেলিং এজেন্টের কাজটা কি, লেভেল করা, অর্থাৎ লেভেল ডাইং ইনশিওর করা। আমার কাছে মনে হয় যে বাঙালির চরিত্র আর ডাইয়ের চরিত্র প্রায় একই রকম, কেননা যখন ডাইং করা হয় প্রথম কয়েক মিনিটে ডাই পার্টিকেল গুলো প্রচুর পরিমাণে হুমড়ি খেয়ে পড়ে ফাইবার সারফেসে, যার কারণে কি হয়, ফাইবার সারফেসে আনইভেন ডাইং হয়, অর্থাৎ কোথাও বেশি কোথাও কম হয়। তো এখন মনে করো তোমার গ্রামের বাড়িতে খিচুড়ি বিতরণ করা হবে, সেই খিচুড়িতে যখন বিতরণ করা হচ্ছে মনে করো হই হুল্লোড় শুরু হয়ে গেছে, কে কার আগে কে নাই। তো এখন যদি এখানে দুটো চৌকিদার দাঁড় করিয়ে দেওয়া যায়, বা পুলিশ বা আরো কেউ, তাহলে যেটা হবে সবাই তখন লাইনে দাঁড়াবে, তখন একজন একজন করে নিবে। তো এইরকম ভাবে এখানেও কিছু রিটার্ডেন্ট কেমিক্যাল দিতে হয় বা লেভেলিং এজেন্ট দিতে হয়, যারা কি করে এই যে আনইভেন ডিপোজিটটা যেটা আসবে পড়বে সেটাকে দিতে দেয় না, অর্থাৎ ইভেন ডাইংটা, অর্থাৎ প্লেন ডাইংটাকে, ডাইমলিকুল বসাটাকে ইনশিওর করে, সেটাকে আমরা বলছি লেভেলিং এজেন্ট। তো এই রিয়েক্ট অ্যাসিড ডাইসের ক্ষেত্রে সল্ট, যেটা গ্লোবাল সল্ট, সেটা কিন্তু রিটার্ডেন্ট হিসেবে কাজ করে। অন্যখানে রিয়েক্টিভের ক্ষেত্রে সে অ্যাসিস্ট করে, বাট এখানে কিন্তু রিটার্ডেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, টেম্পারেচার মোটামুটি 100 ডিগ্রি, টাইম এটা আসলে ডিপেন্ড করছে যে কতক্ষণে শেড ওকে হবে। পিএইচ 4 থেকে 4.5 থেকে 5, ম্যাটেরিয়াল 1:20, ম্যাটেরিয়াল ভেরি করতে পারে, যত বেশি ম্যাটেরিয়াল হবে রেশিও হবে তত বেশি কেমিক্যাল লাগবে, তত বেশি কস্ট। ফ্যাক্টরিতে তাই সাধারণত 1:7 থেকে 10 বা এরকম করে থাকে। ওকে, তো এখন আসি ক্যালকুলেশনে। তো এই ক্যালকুলেশন তোমাদেরকে বহুবার আমি করিয়ে দিয়েছি, তো আশা করি সবার মনে আছে। প্রথমে আসবো আমরা ডাইসের হিসাবে। ডাইসের হিসাবের আগে আসবো আমরা M/L এর হিসাবে। আমাদের স্যাম্পল ওয়েট 5 গ্রাম, তাহলে আমার M/L কত, 1:20, তাহলে 5:20 হলে সেটা হলো 100। অর্থাৎ এই M/L এর সাথে এইটার সাথে আমরা যত গ্রাম ফেব্রিক সেটা গুণ করে দিব, তাহলে 100 মিলি ফেব্রিক। আমার যদি এখানে 1:30 থাকতো তাহলে এখানে 30 হতো, 150 হতো। ওকে, পানির হিসাবটা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 1:20, সো পানির পরিমাণ হবে কত, হবে 5 × 20 = 100 মিলি। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? এটা এর আগেও বহুতবার বুঝিয়েছি তোমাদেরকে। এটা কি ক্লিয়ার সবার? 100 মিলি কিভাবে হলো? হ্যালো হ্যালো, জি স্যার বলেন। জি এটা স্যার। কি হ্যালো ক্লিয়ার? স্যার। স্যার শুনছি, বলেন। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, ডান। তাহলে এখন ডাইসের হিসাবে আসবো। ডাইস কতটুকু? 3%। তাহলে 3% কার? 5 গ্রামের। অন দা ওয়েট অফ দ্য ফেব্রিক যখন বলা থাকবে, ও বি অন দা ওয়েট অফ দ্য ফেব্রিক, তাহলে কি হবে? অন দা ওয়েট অফ দ্য ফেব্রিকের হলে 5 এর 5 কত পার্সেন্ট? 3%, তাই না? 5 এর 3% মানে কি? 5 এর 3/100 মানে কি? 5 গুণন 3/100 সমান সমান কত কি? 15/100। ভাগ দাও, 15/100 ভাগ দিলে সমান সমান কত হবে? 0.15 গ্রাম। হয়েছে?
জি স্যার। বোঝা গেছে? তাহলে জি এটা স্যার। 5 গ্রাম স্যাম্পলের জন্য, এটা 5 গ্রাম স্যাম্পলের জন্য। এখানে যদি আমরা 500 কেজি ফেব্রিক নেই, তারপরও হিসাব একই, একই 500 গুণন 3 হবে তখন। ঠিক জি আছে? স্যার। হুম, তাহলে ডাইসের পরিমাণ কত? 0.15 গ্রাম। ডান। এটা আমার নিতে হবে প্রত্যেকটা 5 গ্রাম স্যাম্পলের জন্য কতটুকু ডাই নিতে হবে? 0.15 গ্রাম ডাই নিতে হবে। ওকে, জি স্যার। এরপরে আসবো। স্যার এখানে একটা বিষয় আমার কাছে মিসিং মনে হচ্ছে। বলেন বলেন, কি বিষয়? অ্যাসিটিক অ্যাসিড স্যার, যেটা আমরা পিএইচ অ্যাডজাস্ট করব, তো হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের রেজাল্টটা কি থাকবে, কত থাকবে? 4.5 থেকে 5 বা এটার 5.5 যে কোনো একটা থাকলেই হবে। এটা বাতের পিএইচ, ডাই বাতের পিএইচ। ও আচ্ছা স্যার, বুঝছি। হুম, এখন আসেন, এটা হিসেব করেও নিতে পারেন, না হিসেব করেও নিতে পারেন। তো ধরে নেই এটাকে হিসেব করেই নিলাম। তাহলে এখানে কি 2 মিলি পার লিটার আছে, তার মানে কি 1000 মিলিতে আছে 2 মিলি, তাই না? 2 মিলি অ্যাসিটিক অ্যাসিড। তো 1 মিলিতে আছে 2 গুণন 1 ভাগ 100। 1000। ও 1000, সরি স্যার, হ্যাঁ। অতএব 100 মিলিতে টোটাল লিকুয়ার কত আমার? 100 বের করছি আমি এখানে, 100 মিলি বের করছি না? আমার যদি এখানে জি স্যার। 150 মিলি থাকতো তাহলে আমি এখানে 150 মিলিটা হিসাব করতাম। যেহেতু আমি 100 মিলি বের করেছি সেহেতু আমি কি 100 মিলি 100 বের হিসাব করুন। করব। জি বাই একশো কত? মিলি 1000। 2 2 শেষ, 2 ভাগ 10 কত? কত পয়েন্ট? 5.2 কত হয়? হ্যাঁ হ্যাঁ, স্যার, ওই 2 দিয়ে আপনি 10 ভাগ দিবেন। হ্যাঁ, কত হয়? 5.5 না স্যার? 0.5 কোত্থেকে হয়? 0.2। 0.2 হবে। তাহলে 0.2 স্যার। হ্যাঁ, 0.2 মিলি লাগবে তোমার, তাই না? তোমার অ্যাসিটিক অ্যাসিড কতটুকু লাগবে 100 মিলির জন্য? 0.2 মিলি। হ্যাঁ, এই 0.2 মিলি তো মাপা দুষ্কর, তাই না? সেজন্য আমরা কি করব? স্টক সলিউশন। 100 মিলি পানিতে, 100 মিলি তো নেওয়া যাবে না, যেহেতু এটা লিকুইড সেহেতু আমরা কতটুকু নিব? 98। 98 মিলি পানিতে 2 মিলি অ্যাসিটিক অ্যাসিড নিব, তাই না? তাহলে 100 মিলি জি হবে স্যার। তো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তাহলে এখন প্রতি মিলিতে কত হবে? অতএব প্রতি মিলি পানিতে কত হবে? 2 ভাগ 100। এটা তো টোটাল 100। জি। তাহলে 2 ভাগ 100 কত হবে? 0.01। 1 না 2? 2। 2 হবে স্যার। এটা আমি 1 নিলাম বা 2 নিলাম, আচ্ছা 2ই নিলাম। আচ্ছা, ধরে নিলাম যে আমি এটা 2ই নিচ্ছি। তাহলে আমি যদি কি করি, 2 ভাগ 100 দেই, তাহলে কত? 0.02 আসে না? ঠিক আছে, ওকে। এখন আমার লাগবে কতটুকু? 0.2 মিলি। কতটুকু লাগবে? 0.2। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমি 10 মিলি নেই, আমি একটা সলিউশন বানাইলাম 100 মিলির, সেখানে প্রতি মিলিতে আছে কত? 0.02। তাহলে সেখান থেকে যদি আমি 10 মিলি নেই, তাহলে 10 গুণন 0.02 ইজিক্যাল টু 0.2 হয় না? 0.2। হ্যাঁ, জি স্যার। তাহলে জি আমার স্যার। জি স্যার। হিসাব হচ্ছে কতটুকু? 0.2 মিলি নিতে হবে 100 মিলির জন্য। ওকে, কিন্তু 0.2 মিলি যেহেতু মাপা যাবে না, সেহেতু আমি কি করলাম? একটা স্টক সলিউশন বানিয়ে নিলাম যার প্রতি মিলিতে আছে 0.02। সেখান থেকে যদি আমি 10 মিলি নেই, তাহলে আমার 0.2 মিলি যেটা দরকার সেটা আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? এই জি স্যার। পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে জি স্যার। ওকে, এবার সিকোস্ট্যাটিক এজেন্টের ঘটনা একইভাবে আসবো। সিকোস্ট্যাটিক এজেন্টের ঘটনা সেটাই হচ্ছে যে 1 মিলি পার লিটার, একইভাবে
1000 আছে কততে? 1000-এ আছে 1, মানে হচ্ছে 999 আর কি, নেওয়ার সময় নিতে হবে। ওকে, তাহলে 1-এ আছে কত? 1/1000। অতএব 100, 1 গুণন 100/1000 কত আসবে? 200 1/10, 0.01। 1/8 ভুল হয়েছে বোধহয়। স্যার 0.1 স্যার। 0.1 সরি। তাহলে কত হলো? 0.1। তাহলে 0.1 দরকার, 0.1ও তো মাপা যাবে না। তাহলে আমি একইভাবে কি করব? 100 মিলিতে, ওই আপনার সলিউশন হ্যাঁ 100 মিলিতে কতটুকু নিব? 1 মিলি, তাই না? মানে 99 মিলিতে 1 মিলি নিব। অতএব 1-এ থাকবে কত? 1/100 সমান সমান 0.01। আমার লাগবে কত? 0.1। তাহলে এই সলিউশন থেকে আমি 10 মিলি যদি নেই তাহলে আমার 0.1 হয় না? এটার প্রতি মিলিতে আছে 0.01, তাহলে এখান থেকে যদি আমি 10 মিলি নেই তাহলে কি 0.1 হয়? ওকে, তাহলে কি দাঁড়ালো? ডাইসের সলিউশন যদি তুমি চাও স্টক সলিউশন করে নিতে পারবা। তো ডাইসের যদি 3% স্টক সলিউশন তুমি করতে চাও তাহলে সেটাও পারবা। তাহলে এখানে 0.15 লাগবে। তাহলে তখন এরকম 1/100 1% স্টক সলিউশন করলে সেখান থেকে 15 মিলি নিলেই হবে না? 0.01 গুণন 15 কত আসে? 0.15 আসে না? তুমি 100 মিলি পানিতে 1 গ্রাম ডাই ডিজলভ করবা, তাহলে 1 মিলি পানিতে কতটুকু ডাই থাকবে? 0.01, তাই না গ্রাম? জি স্যার। তাহলে সেখান থেকে 15 মিলি নিলে তাহলে টোটাল 15 গ্রাম, 0.15 গ্রাম হয়ে গেল। তাহলে আমার টোটাল তাহলে নিতে হবে কত? 15 গ্রাম, 15 মিলি। অ্যাসিটিক অ্যাসিড 10 মিলি, 10 মিলি মানে সলিউশন থেকে, যে স্টক সলিউশন করছি সেখান থেকে 10 মিলি, তাই না? জি স্যার। তাহলে টোটাল কত হবে? 4 10 40, 50 55 আর 55। তাহলে বাকিটা দিতে হবে কি? পানি 45, 5 5 10, 45%, 45 মিলি 100। 100। এই হচ্ছে আমার হিসাব। অ্যাসিটিক অ্যাসিডটা যদি আমি চাই যে এটা আমি পরে দিব, বাকিগুলো গুলিয়ে অ্যাসিটিক অ্যাসিড ফটায় ফটায় দিয়ে আমি পিএইচ মাপবো, সেটাও করতে পারো। সেটা দেওয়াই ভালো, কারণ এই 2 মিলি দিয়ে আসার কথা, আবার যদি না আসে সেই ক্ষেত্রে আবার সমস্যা। ঠিক আছে, মনে করো অ্যাসিটিক অ্যাসিডটা তো পিএইচ মেনটেন করবে, তো সেই অ্যাসিটিক অ্যাসিডে যদি পরে দেই আমি ফটায় ফটায়, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার মানে পুরো 1 ফোঁটা 2 ফোঁটা করে দিলেই হবে, তখন পিএইচটা মেনটেন করা যায়। অথবা এভাবেও করা যাবে, কারণ এই সল্ট, সরি সিকুয়েস্টারিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট এগুলো দিলে পিএইচটা একটু বেড়ে যাবে, সেই সাথে অ্যাসিটিক অ্যাসিড দিলে সেটা আবার কমে যাবে। তো আরেকটু যদি কম বেশি দরকার হয় সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের যে ডিজায়ার্ড পিএইচ 4.5 থেকে 5.5। ওকে, বোঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, স্যার সিকোয়েন্সারিং এজেন্টের কাজটা একটু আরেকবার বলবেন? সিকুয়েস্টারিং এজেন্টের কাজটা হচ্ছে পানির যে হার্ডনেস বা খরতা রয়েছে সেই পানির জি স্যার। খরতাটাকে দূর করা। হয়েছে, কারণ এটা পানি সবসময়। সবসময় যদিও ইয়েতে ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ জি স্যার। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে, কিন্তু তারপরেও কিছু থেকে যায়, বা সেই ক্ষেত্রে রিস্ক না নিয়ে সেটাকে রিমুভ করার জন্য সাধারণত এটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা স্যার। ওকে, তাহলে এখানকার ক্যালকুলেশনটা খাতায় করবা সবাই। এখানে যে ক্যালকুলেশনটা আছে এটা ভুল, এটা ভুল আছে, তো এইটা ক্যালকুলেশনটা সবাই ঠিক করে লিখবা। ওকে, এবার আসি ফ্লো চার্ট, এটা বা ফ্লো চার্ট বলবো কিনা, যে ডাইং ইয়েতে আসি। তো আহ, আমরা তো এর আগে শিখেছি যে কিভাবে আমাদের প্রসেস কার্ভ আঁকাতে হয়, তাই না? যে পাশে টাইম, এ পাশে টেম্পারেচার দিতে হয়। তাহলে টাইম টেম্পারেচার দিয়ে সাধারণত আমাদের ইয়েটা কখন থেকে শুরু হয়?
30 ডিগ্রি বা 30 ডিগ্রি থেকে, আচ্ছা ধরে নিলাম 50 ডিগ্রি থেকে, তোমরা যখন আঁকাবা তখন 30 ডিগ্রি থেকে শুরু করবা, এই ঘটনাটাকে 30 ডিগ্রিতে দেখাবা। ওকে, তাহলে কি প্রথমে আমাদের যেহেতু স্যাম্পলে আমরা করব, তাহলে লেভেলিং এজেন্ট, ডাই সলিউশন, পিএইচ, সিল্ক, ফেব্রিক যা যা আছে সবকিছু দিয়ে আমরা কি করব, মেশিনটাকে ঘোরাবো। কত মিনিট? 10 মিনিট, 30 বা 50-এ। ওকে, এরপর আমরা কি করছি, এটাকে রেইজ করছি টেম্পারেচারটাকে কততে, 98 বা 100-এ, ধরে নিলাম 100-এ। তাহলে 30 বা 50 থেকে 100-এ যাইতে দূরত্ব কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে প্রতি মিনিটে যদি 1 ডিগ্রি করে উঠে তাহলে কত সময় লাগবে? কত সময় লাগবে? 50 মিনিট, তাই না? ওকে, তাহলে 50 মিনিটে 100-এ উঠলো, সেখানে 60 মিনিট থাকলো, এরপরে আমরা ড্রেইন করব। তো এই টেম্পারেচারটা নরমালি ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েও নামাইতে পারো, আবার তুমি যদি চাও সেটাকে এমনি নরমালি নামাবো সেটাও করতে পারো। তো একই হিসাব, 100 থেকে 50 বা 60 বা 40-এ নামাতে যদি আমরা 40-এ ডাউন করি, 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে 100 থেকে 40-এর পার্থক্য কত? 60। তো 2 ডিগ্রি করে যদি তুমি নামাও, 2 ডিগ্রি পার মিনিট, তাহলে তোমার লাগবে কতক্ষণ? 20 মিনিট। ওকে, 20 মিনিট লাগবে। তারপর কি করছি আমরা, এই কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস দিয়ে নামাই ফেলতেছি। ক্লিয়ার? কে কে বুঝে নাই বলো, গ্রাফে কোনো সমস্যা আছে? স্যার এগেন এখানে একটু বলেন স্যার রিপিট করে বলেন স্যার। হ্যাঁ এগেন। ও দেখো, রিপিট করে বুঝাইতে হবে। বললাম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা সবকিছু দিব, পিএসটিএস মেইনটেইন করব ফেব্রিক সহ। মেইনটেইন করার পর আমরা সেখানে কি করছি, যে ইয়ে করছি, অর্থাৎ 10 মিনিট ঘোরাচ্ছে এমনি মেশিনটা। এখন আমরা টেম্পারেচার উঠাবো কততে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। 100। তাহলে 50 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠাবো, কত ডিগ্রি পার মিনিট? 1 ডিগ্রি পার মিনিট। তাহলে 50 থেকে 100 ডিগ্রির পার্থক্য কত ডিগ্রি? 50 থেকে 100-তে যেতে কত ডিগ্রি লাগবে? 50 50। 50। হ্যাঁ, তাহলে প্রতি মিনিটে যদি 1 ডিগ্রি করে ওঠে তাহলে কয় মিনিট লাগবে? 50 মিনিট। 50 মিনিট। 50 মিনিট স্যার। আর যদি 2 ডিগ্রি করে ওঠে তাহলে কয় মিনিট লাগবে? 25 মিনিট। 25 মিনিট। ওকে, 50 মিনিট। এবার 100-তে 60 মিনিট রাখলাম, নামানোর পর টেম্পারেচারটা ডাউন করছি, কুল করছি। তো কুল তুমি নরমালিও করতে পারো, আবার যদি মনে করো যে তুমি ডিগ্রি ধরে মেশিন ধরে নামাবা সেটাও করতে পারো। তাহলে মনে করো তুমি 40-এ নামাবা, তাহলে 100 থেকে 40-এ ডিগ্রি পার্থক্য কত? 60। তো তুমি মনে, হ্যাঁ 2 ডিগ্রি পার মিনিট নামাচ্ছ, তাহলে কত মিনিট লাগবে? 30 মিনিট। 30 মিনিট লাগবে। 30 মিনিট স্যার। হ্যাঁ 30 মিনিট। তো এটা চাইলে তুমি ম্যানুয়ালিও করতে পারো, যে যতক্ষণে নামে নামুক। তারপর কি করছো, ওয়াশ দিচ্ছ, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছ, হট ড্রিঙ্কস দিচ্ছ, ঠিক আছে, দিয়ে নামিয়ে দিচ্ছ। এই তো, ফার্দার চাইলে আফটার ট্রিটমেন্ট করতে পারো যদি শেড বেড সেরকম ইয়ে খারাপ হয়। ওকে, বুঝা গেছে এবার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, স্যার ওকে। ওয়ার্কিং প্রসিডিউর, প্রিকুয়েশনটা কি, যে অবশ্যই পিএসটা সেনসিটিভলি মাপতে হবে। ওকে, পিএইচটা Yes, sir. সেনসিটিভলি মাপতে হবে। পিএইচ যত বেশি হবে ডাই ধরার পরিমাণ কিন্তু তত কম হবে। ওকে, chemical should be measured very carefully, temperature should be increased very carefully, water should be added very carefully, সব কেয়ারফুলি। যাই হোক, আমাদের যে মাপ যোগ এগুলো ঠিকঠাক রাখতে হবে। ওকে, তাহলে আমাদের ডাইংটা হবে। এখন আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে বলো। এই অ্যাসিড ডাই সম্পর্কে আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে বলো, কারণ অ্যাসিড ডাই দিয়ে আমরা কিন্তু ইয়ে করতে পারি, শুধুমাত্র সিল্ক না, এ ধরনের প্রোটিন ফাইবার আর কি কি আছে বলো। সিল্ক। আর কি কি আছে বলো এ ধরনের প্রোটিন ফাইবার সিল্ক বাদে? উল ফাইবার আছে স্যার। হ্যাঁ উল, তারপর
স্যার ওল সেল আর কি নাই? নাইলন চেনো না? নাইলন স্যার নাইলন নাইলন ডাইং তাহলে করছো? মেন না নাইলন ডাইং করছো কখনো? না স্যার স্যার নাইলন কি কিভাবে হয় না স্যার? একজন বলো, একজন ভালো করে শুনি। বললাম স্যার নাইলন কি এটা নিয়ে মেন মেড ফাইবার না? হ্যাঁ মেনমেড তো। মেনমেডের সমস্যা কি? প্রোটিন তো। ন্যাচারাল নাকি প্রোটিনটা মানে ম্যানমেড কিভাবে সেটা হচ্ছে? আলাদা হিসাব। কি দিয়ে তৈরি স্যার সেটা হিসাব একটা। সেলুলোজ নাকি প্রোটিন নাকি কি? প্রোটিন কিভাবে হচ্ছে স্যার? প্রোটিন ফাইবার কারণ নাইলনের ইয়ে কি কিভাবে তৈরি করা হয়? র ম্যাটেরিয়াল কি? অ্যামাইড অ্যামাইড স্যার কেমিক্যাল। অ্যাডহেসিভ অ্যাসিড আর হচ্ছে অ্যাডহেসিভ অ্যাসিড অ্যাডহেসিভ 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 না অ্যাডহেসিভ অ্যাডিপিক সরি অ্যাডিপিক বোধহয়। এডিপিক না, এডিপিক পলিস্টার। দেখো ওখানে NH2 তাহলে তো বলি থাকছে, NH2 থাকছে, এটা হচ্ছে প্রোটিন। ওকে, এই কারণে ও জি স্যার বুঝে মিল্ক গেছি থেকে যে ফাইবার হয়, মিল্ক ফাইবার চেনো? কেসিন ফাইবার। মিল্ক ফাইবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার স্যার নাইলনের কাঁচামালটা একটু বলুন না স্যার। বুঝি নাই। নাইলনের কাঁচামালটা একটু বলেন, কি রেসিপিটা বলছেন? নাইলনের কি বলবো? কাঁচামাল নাকি? কাঁচামাল কাঁচামাল। ও নাইলনের কাঁচামাল তো এই মুহূর্তে আমার মনে নাই। নাইলনের কাঁচামাল দেখতে হবে। তবে নাইলনের কাঁচামাল হচ্ছে এডিপিক অ্যাসিড না। র ম্যাটেরিয়াল 2 পড়ছো না? ও খাতা দেখবা অথবা নেটে সার্চ করবা। স্যার আমার তো মনে হয় হেক্সামিথিলিন ডায়ামিন আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এরকম কি একটা জানি। আরে ভাই দেখো না। স্যার দেখতেছি স্যার। শুধু নাইলন না, কেসিন, প্যারাকেসিন যেগুলো আছে এরকম। ঠিক আছে স্যার আমাদের এই কয়টা এক্সপেরিমেন্ট জমা দিতে হবে স্যার পুরো এক্সামিনেশন আমাদের? কয়টা জমা দিতে হবে এখন তো আমি তোমাদের বলেছি যে